নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আসুন আজকের অনুষ্ঠানে আমরা পার্থপ্রতিম চৌধুরীর কবিতার একটি লাইন বা কবিতার কিছু কথা দিয়ে অনুষ্ঠান শুরু করি। ছাড়তে জানতে হয়। সকালে ঠিক সময় বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘন্টা পড়ার আগে পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকের হাত, সময় থাকতে ছাড়তে জানতে হয়। মন্দিরে ঢোকার আগে জুতোটাও আমাদের ছাড়তে জানতে হয়। আসলে এই যে কোনো কিছুর সাথে জড়িয়ে থাকা বা ছেড়ে যাওয়া, সেটা কিন্তু আমাদের করতেই হবে এবং এটা হচ্ছে আমাদের জীবনের অঙ্গ। ভালো থাকতে হলে আমাদের একটা সময় আসে যখন অনেক কিছু ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হয়। যেমন আমি বলি যে যখন ছেলের বিয়ে হয়ে যায় তখন মাকে কিন্তু সংসারের অনেক দায়িত্ব ছেড়ে দিতে হয় তার ছেলের বউয়ের হাতে, তাহলে সেই সংসার সুখী হয়। ঠিক একইভাবে যেমন আমি কয়েকটি বিষয় বললাম যে আপনি যতই পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হন না কেন, পরীক্ষার ঘন্টা পড়ার আগে পরীক্ষার খাতাতে আপনি যা লিখছেন সেটাকে শেষ করতে হবে এবং খাতাটাকে টিচারের হাতে দিয়ে দিতে হবে। এগুলোই হচ্ছে সমস্ত নিয়ম যেগুলো আমাদেরকে ভালো রাখে। এবং এই যে ছেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যখন সেটা পারি না, সেটাই কিন্তু আমাদের একটা দুঃখের কারণ হয়ে ওঠে এবং আমরা সেখানেই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি হারিয়ে ফেলি। কেন এরকম হয়? কেন বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা আমাদের করলে ঠিক, কিন্তু আমরা করি না? গ্রহ নক্ষত্রের খেলাতেই কিন্তু আমাদের এই রকম জায়গাগুলো হয়। এবং এই যে একটা কোনো কিছুকে জোর করে আঁকড়ে ধরে রাখা, সেটা কিন্তু পরবর্তীকালে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। এবং সেটা কাদের ক্ষেত্রে হবে সেই নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের জীবনে টানা পোড়ান তো লেগেই থাকে। সেই টানা পোড়ানের দিক থেকে জ্যোতিষ কতটা হেল্প করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমি আজকে দর্শকদের প্রশ্নের অ্যান্সার দেব এবং সেই দর্শকদের প্রশ্নের অ্যান্সার আমি দেবো এবং দর্শকদের প্রশ্ন আমাকে যে করবে সে আমার পাশেই আছে। দর্শকদের হয়ে আমাকে অনেক কোশ্চেন করবে, আমি সেই কোশ্চেনের অ্যান্সার আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি বলবো যে ভালো থাকার রসদ কি আছে এবং সমস্যার সমাধান কিভাবে করি আমি এবং করতে হয়। যে ভালো থাকার রসদ, এটা কিন্তু একটু একটু করে আমাদেরকে জোগাড় করতে হয়। যেমন আজকে আমাদের সমাজের একটা বৃহত্তর সমস্যা হচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা ঘরে বসে আছে কিন্তু তারা একটা চাকরি পাচ্ছে না। এক সময় যখন ছিল যে অনেকেই ছিলেন যারা সেভাবে পড়াশোনা করতো না, মানে অশিক্ষিতদের হার এখন কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে। এখন অনেক বড় বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে। শুধুমাত্র সরকারি ইউনিভার্সিটি নয়, বেসরকারি প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে অনেকে পড়াশোনা করছে এবং সেখানে শিক্ষিত হচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। তো এখানে এই যে আমি বললাম না, জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছাড়তে হবে অনেক কিছু। তো ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে বাবা মারা ভীষণভাবে কেয়ারিং করে তাদের মানুষ করছে, একেবারে যত্নে চোটে তারা আলুথালু হয়ে রয়েছে, তাদের স্কুলে নিয়ে যাচ্ছে, তারপরে স্কুল শেষ হলে পরে একটা কলেজে অনেক টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে, সেখান থেকে তারা এডুকেটেড হয়ে বেরোচ্ছে। কিন্তু যখন চাকরির ক্ষেত্রে এলো সেই সময় দেখা যাচ্ছে মেন প্রবলেম যে তারা কিন্তু তাদের বাবা মায়ের সেই নিশ্চিন্ত আশ্রয়, মানে আমাদের সকালে উঠলে পরে মা চলে আসবে খাবার নিয়ে, চা নিয়ে, তারপরে দুপুরবেলায় একটা ঠিকঠাক খাওয়া দাওয়া, এই যে নিশ্চিন্ত আশ্রয়টা অনেক ছেলে মেয়ে ছাড়তে পারছে না বলেই কিন্তু তারা আজকে
বা মানে ঠিকভাবে চাকরি পাচ্ছে না, জীবনের ক্ষেত্রে তারা ঠিকভাবে বাঁচতে পারছে না। মানে আমরা যেটা জানি জীবনের স্ট্রাগলটা কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে প্রত্যেককেই করতে হবে। এবং যেই ছেলেমেয়েরা আজকে বাবা মায়ের একটা ভীষণ নিরাপদ আশ্রয়ে রয়েছে, আলটিমেটলি দেখা যাচ্ছে তারা কিন্তু পরবর্তী সময় সেভাবে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। তো গ্রহ নক্ষত্ররা এক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে? একদম একদম খুব ভালো কোশ্চেন করেছো, এবং এটা খুব দারুণ কোশ্চেন। জানো তো, অনেকেই আছে যারা ছোটবেলাতে দিয়ে দিচ্ছে কোথায়, মানে কোনো একটা এমন জায়গায় যেখানে সে বাচ্চাটা আটকা থাকবে, হোস্টেলে দিচ্ছে। অনেকেই আছে তার নিজের কাছে রেখে পড়াশুনো করাচ্ছে, এবং দেখা যায় আমার বাচ্চাটা খুব দুষ্টু, আমার বাচ্চাটা কথা শুনছে না, বা আমার কাছে রয়েছে কিন্তু সে পড়াশুনো করতে পারছে না। যদি একটা আটকা কোনো জায়গায় বা অন্যের কাছে যদি দেওয়া হয়, বা হোস্টেলে দেওয়া হচ্ছে বা কিছু অন্য স্কুলে, কিন্তু সেখানে পড়াশোনাটা করবে, সেখানে আটকা থাকবে। কোনো কোনো কারণে দেখা যায় যে বাবা মারা নিজের কাছে আটকে রেখে মানুষ করে, মানুষ হয় না তাও মানুষ করে। অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে গাইড করতে পারছে না তার মা তার ভালোবাসার জন্য। এখানে ভালোবাসা ভালো নিশ্চয়ই বাসবে, কিন্তু আমার সন্তানের গ্রহর পজিটিভ ভাইবগুলি কিন্তু আমাকে দেখতে হবে। আমার গ্রহের আমার ছেলের চন্দ্রটা কেমন, সে চঞ্চল মাইন্ডটা কেমন, যে আমার ছেলের বুধের এইটা কেমন, মানে সে বুধের ভাইব্রেশনটা কতটা, তার বুদ্ধি কি সত্যি কি ভালো, না বুদ্ধি অ্যাপ্লাই করতে সে পারছে না। আমার সন্তানের রবির স্থানটা কোথায়, তার যশ নাম খ্যাতি পড়াশোনায় সাকসেস তার কি আসবে। আমার সন্তানের বৃহস্পতির স্থানটা কেমন। আমার সন্তান প্রচণ্ড বদমাশি করছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, একে ওকে বাজে কথা বলছে এবং মুখ খারাপ করছে, গালাগাল দিচ্ছে বাচ্চা ছেলে সন্তানটা। তো এগুলি কেন হয়? এগুলি কিন্তু গ্রহের ফেরে হয়, এবং এই গ্রহের ফেরগুলি কিন্তু কিছুটাও কিন্তু বাবা মার কাছ থেকে আসে। কিন্তু বাবা মা নেগেটিভ, ধরো আমি মা আমি বাবা, আমি ধরো বাবা হয়ে আমি সন্তানের দোষগুণ আমি দেখছি না। আমার সন্তান দ্য বেস্ট, আমার টাকা পয়সা আছে, অর্থ আছে, ধন সম্পত্তি আছে, আমার সন্তান অন্যায় করতে পারে না। অন্যায় করে ঠিক আছে, চলো আমি টাকা দিয়ে মেকআপ করে নেবো। আস্তে আস্তে একটু একটু করতে 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 বড় যখন হচ্ছে না, তখন কিন্তু সেটা টাকা দিয়ে মেকআপ, আমার চোখে দেখা মেকআপ করা যায় না। আমার চোখে দেখা মানে একদম, তোমাকে একটা ছোট্ট গল্প বলি। ধরো একটা পার্সন, তার টাকা পয়সা আছে, তার সন্তানটা সুইসাইড করে মারা গেছে, তার মেয়ে সন্তান সুইসাইড করে মারা গেছে, এবং তার একটা ছেলে সন্তান আছে, এবং সেই ছেলে সন্তানটা খুব দুষ্টুমি করে, আর ভয় দেখায়, বেশি কিছু বললে কিন্তু আমি কিন্তু দিদির মতো মারা যাব। তো এই যে একটা ভালোবাসা, এই যে একটা মানে মায়া, তার জন্য ছেলেকে কিছু বলতে হয়। ছেলে যত রকম বদমাশি আছে তত রকম বদমাশি করছে, এবং এমনকি আস্তে আস্তে ছেলে চোরে পরিণত হচ্ছে, মানে তার নামের আগে চোর মানে বসানো এটা যায়। সেটা সরাচ্ছে চুরি না বলে, করছে, ছড়াচ্ছে, বাবার কাছ দিয়ে করছে, বাবা কিছু বলছে না, পাশাপাশি মানে করছে, এই নৈতিকতার জায়গাটা এই যে আছে ধীরে ধীরে হারিয়ে একদম যাচ্ছে। একদম এই জায়গাগুলি হচ্ছে। এবং কি হলো, আমি আমার মেয়ের ইমোশন, আমার মেয়ে যেহেতু মারা গেছে মানে সুইসাইড করে, সেই ভয়ে আমি আমার সন্তানকে কিছু বলছি না। তাহলে আমার সন্তানকে তো আমি নিজের হাতে মেরে ফেলছি। আমি যদি ঠিকঠাক করতে পারি, গাইড করতে পারি, আমি এবং এই যে পারছি না। ব্যালেন্সটা, এটা মানে বাবা মার শাসনের ক্ষেত্রে একটা ব্যালেন্স দরকার। এই ব্যালেন্সটা অনেকে পারে না। তো অনেকে খুব শাসন করে ফেলে, অনেকে আবার শাসনই করে না। তো এই যে খুব শাসন করে না, এখানেই তো সমস্যা, এখানেই তো গ্রহের খেল, এখানেই তো আমাদের কাজ। আমরা দেখব যে ওর কোন গ্রহ পজিটিভ, কোন গ্রহ নেগেটিভ, কোনটা ওকে পজিটিভ দিচ্ছে, কোনটা ওকে ভাইব্রেশন দিচ্ছে, কোনটা ওকে হেল্প করছে, কোনটা ওকে হেল্প করছে না। আমি জয়দেব শাস্ত্রী, আমি এগুলি দেখি। আমি একজন সন্তানকে ভবিষ্যতে সে কি হবে সেটা আমি এখন থেকে বলে দেবো। এখন থেকে সন্তানের 5 বছর বয়স, আমি বলবো যে সন্তান 25 বছর বয়সে কি হতে পারে, এটা আমার সেই বিচার্য ক্ষমতা আমার আছে। সন্তানের এখন 10 বছর বয়স, আমি বলবো সন্তান কি ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে। সন্তানের এখন 12 বছর বয়স, আমি বলবো যে সন্তান একজন রাজনীতিবিদ হবে না একজন লয়ার হবে না একজন চোর হবে। মানে আমি সেটা বলতে পারবো। কারণ আমি কেন বলতে পারবো, আমি বলতে পারবো তার ছক দেখে, আমি বলতে তার ছক নিয়ে, আমি বলতে পারবো তার হাত দেখে, আমি বলতে পারবো তার সংখ্যাতত্ত্ব বিচার দেখে, আমি বলতে পারবো তার গ্রাফোলজি বিচার করে। গ্রাফোলজি, সংখ্যাতত্ত্ব এবং কুষ্টি বিচার করে অনেক কিছু বলা যায়, এবং তার সঠিক সমস্যার সমাধানও করা যায়। সেই সমাধানেরও পদ্ধতি অনেক রকম আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক
পুজো পাঠ আছে, অনেক তন্ত্রক্রিয়া আছে, অনেক যোগ আছে। আমি সমস্ত রকম, জানো তো, আমি দেখেছি একজনকে মহামৃত্যুঞ্জয় কবচ দিলে সে মানে ফাড়া থেকে, মৃত্যু ভয় থেকে সে রেহাই পাবে। কিন্তু অনেকের কাছ থেকে অনেক কবচ নিয়ে এসছে, কোনো ফল হয়নি। একই কবচ নিয়ে এসছে, ফল হয়নি। এবার এবার আমি বলবো আমার কাছ থেকে নিয়ে ফলটা হয়েছে কেন, কারণটা কি। আমি মহামৃত্যুঞ্জয়ের সাথে আমি কিছু গুপ্ত যোগ দিয়ে দিলাম তাকে, খুব গুপ্ত যোগের, যেহেতু আমি একজন যোগবিদ। দেখো আমি জানি টাকা, আমি কেন দেব, কারণ আমি জানি বিষয়টা, জানি। ঠিক, ঠিক। আমি এবং সুস্থ থাকতে গেলে আমাদের সেটা তো দরকার। হ্যাঁ, আমি যোগ কি আচার। করেছি, আমি একমাত্র অ্যাস্ট্রোলজার যে যোগ এবং জ্যোতিষটাকে পাঞ্চ করে রেমেডি করছি। একদম। এবং এই রেমেডিটা কিন্তু চারটিখানি কথা নয়। আজকে একটা মানুষ, একটা পার্সন, তার স্বপ্ন তার মেয়েটা নিট পরীক্ষা দেবে, তার স্বপ্ন তার মেয়েটা নিট পরীক্ষা দেবে, ভালো করে বোঝো কথাটা। তার স্বপ্ন তার মেয়েটা নিট পরীক্ষা দেবে, কিন্তু নিট পরীক্ষায় সে স্টাবলিশ হতে পারছে না, কারণ সে পড়তে পারছে না। একদম, এবং পড়তে নিতে পারছে খুব না। কম পার্সেন্টেজ পায়। চায়, পড়তে পারছে না, কারণ সে ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে প্রথম কথা ভয় একটা কাজ করছে। এবার ভয় কোন গ্রহটা নিয়ে আসে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো তার কাজ করছে শরীর তার সাথ দিচ্ছে না। এবার আমার শরীরে সবসময় গ্যাস, আমি সবসময় ক্লান্ত থাকি, আমি সবসময় খেতে পাচ্ছি না, আমার রুগ্ন হয়ে যাচ্ছি। কেন, কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে? এই জায়গাগুলিতে কিছুটা গ্রহের যেমন রেমেডি কাজ করবে, তেমন যোগ কাজ করবে, কিছু এক্সারসাইজ কাজ করবে, কিছু গুপ্ত শ্বাস প্রশ্বাসের ভাইব্রেশন কাজ করবে। এবং সব আমরা প্রাণায়াম জানি, প্রাণায়াম আমরা করি, কিন্তু প্রাণায়ামের মতো আরো অনেক পদ্ধতি আছে যেটা জয়দেব শাস্ত্রী জানে, এবং জয়দেব শাস্ত্রী এগুলো নিয়ে রিসার্চ করে। কেন, আজকে একজন সঠিক গুণী ব্যক্তি জানে যে কি করলে কি করা যায়, একজন সঠিক জ্ঞানী ব্যক্তি জানে যে এটার পরে এটা কি হতে পারে। আজকে আমি জয়দেব শাস্ত্রী এখানে বসে বলবো যে সমস্যার সমাধান করতে কজন পারে, কজন পারে। সমস্যার সমাধান করতে হয়তো অনেকেই পারে, কিন্তু সমস্যার সমাধান অনেকের হয় না। আমার প্রশ্ন এখানে, সমস্যার সমাধান অনেকেই করছে, কিন্তু সমস্যার সমাধান অনেকের দ্বারা হচ্ছে না, কারণ তোমার হাত যশের সাথে আমার সাথে মিলছে না। হয়তো তুমি ভালো করছো, হয়তো তুমি একজনের কাছে, আমাকে অনেকে মানে বলে, আমি একটা হ্যাঁ, ব্যাপার, আমাকে আমাকে আমি জাস্ট একটা কথা বলি, আমাকে অনেকে বলে, দাদা আমি না এখান থেকে একটা রেমেডি নিয়ে এসেছি, বাট কিছু বুঝতে পারছি না দাদা। আমি তখন বলি যে তুমি বুঝতে পারছো না, তার কারণ হয়তো যে মানুষটি তোমাকে জন্য রেমেডিটা করেছে তার ভাইব্রেশন তোমার ভাইব্রেশনের সাথে খাপ খাচ্ছে না, যার জন্য এটা মিলছে না, যার জন্য তুমি সেই রেজাল্ট পাচ্ছ না। একদম। এবং আরেকটা কারণ আমি সাধারণ হিসেবে বলবো যে শুধুমাত্র রেমেডি পরেই যদি ভাবেন যে আমার সবকিছু হয়ে যাবে, সেটা না। Yes. আপনার যে উদ্দেশ্যে নেওয়া সেই কাজটাও আপনাকে করতে হবে। সেটা যদি শারীরিক কোনো অসুস্থতার জন্য হয়, আপনাকে যেমন রেমেডি ধারণ করতে হবে, সাথে ডক্টর যেমন বলেছেন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আপনাকে সেগুলোও ফলো করতে হবে। যদি কারো দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হয়েছে, সে তাকে যদি বারণ করে যে মদ সেবন করবে না, সে যদি ডেলি খাচ্ছে, তাহলে কি সে সারবে? আমার মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে যতটা নলেজ, সেই নলেজ থেকে তোমায় বলি, কিছু কিছু জিনিস আছে না, নিয়ম পালন করলে সেরে যায়। এবার দেখো, একজনের সুগার হয়েছে, তার তো মিষ্টি খাওয়াটা বারণ। এবার জানো, তার মিষ্টি খেতে বেশি ইচ্ছা করে, একদম। এবং তার ঠিক। মিষ্টির প্রতি আকর্ষণটা মানে এটা বাড়ে। আমাদের সাইকোলজি, যেটা বারণ থাকে হ্যাঁ। সেটা আমাদের বেশি করতে ইচ্ছে হ্যাঁ, করে। করছে। এই যে ইচ্ছেটার জন্য, এই যে মিষ্টি খেতে বেশি ইচ্ছা করে মানে কি, এই মিষ্টিটা সে খাচ্ছে, আর মিষ্টি খাচ্ছে মানে তার নেগেটিভ হয়ে যাচ্ছে সব কিছু, সে আস্তে 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 সুগার আরও বেড়ে যাচ্ছে। এবার একদিন সুগার ফল রয়েছে, তার একটা দুর্ঘটনা ঘটে গেল, বা তার কিছু সমস্যা আর সারলো না, সুগার কন্ট্রোলে আসলো না। তো এই জায়গা থেকে আমি অনেক ব্যক্তি দেখেছি। দেখো, জয়দেব শাস্ত্রীর কাছে তো কম লোক আসে না, প্রচুর লোক আসে, এবং আমি বিচার করার সাথে সাথে স্টাডি করি, যেটা আমার সব থেকে বড় একটা তুমি গুণও বলতে পারো একটা। আমি বিচার করতে করতে একটা স্টাডি করি। আমি তোমার সমস্যা নিয়ে বিচার করলাম, আমি
ওই সমস্যাটা কেন হলো, কিসের জন্য হলো, কোন কারণে হলো, তোমার এতদিন তুমি কি ফল পেয়েছো ওই সমস্যাটার জন্য, সেগুলি তো আমার জানা হয়ে গেল। মানে আমি বিচার করি, বিচারের সাথে সাথে কিছু স্টাডিও করছি যে কিভাবে। আমি অনেক দেখেছি যে অনেক সমস্যা যেটা আমার বইয়ের পাতায় পাইনি, শেখার অঙ্কের বাইরে, মানে অনেক এমন এমন কিছু কিছু সমস্যা থাকে যেটা অঙ্কের বাইরে থাকে। আমার কাছে এত লোক আসে এবং তার যে প্রেডিকশন করি এবং তার প্রেডিকশনের মধ্যে থেকে কিছু কিছু প্রেডিকশন এমন আমার মুখ থেকে বেরিয়ে যায়, আমি সেটা তো কোনো বিচার করি না, বেরিয়ে যায়। এবং ও বলে দাদা তুমি কি করে জানলে? একজনের মানে ফ্যামিলিতে কে পাইলট, সেটা আমি জানা তো আমার নয়, কিন্তু কোথা থেকে যেন আমার বেরিয়ে গেল যে এটা। একজনের শরীরে একটা জরুল রয়েছে, সেটা আমি জানি না, কিন্তু কোথা থেকে বেরিয়ে গেল ওর ওখানে জরুল রয়েছে। একজনের শরীরে একটা জায়গায় কাটা চিহ্ন আছে, দাগ আছে, আমি জানি না কেউ মানে কোনখান থেকে বেরিয়ে গেল ওর ওখানে কাটা চিহ্ন। কখনো কখনো কোনোভাবে কীভাবে মুখ থেকে বেরিয়ে যায়, এবং সেই বেরিয়ে যাওয়ার জায়গাটা সেইটাই হলো ভাইব্রেশন, একটা পজিটিভ ভাইব্রেশন। আমি কিছু ভাইব্রেশন নিয়ে কাজ করি, কিছু বিদ্যা নিয়ে কাজ করি, যে বিদ্যাটা একটা আলাদা লেভেল নিয়ে আসে। তাই আমি সবাইকে বলবো যে সমস্যা থাকবে, তার সমাধানও থাকবে। যে সমস্যা আছো না কেন, সেই সমস্যাটাকে পুষে না রেখে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। আমি তোমাদের সবাইকে বলবো, জয়দেব শাস্ত্রী যেভাবে দেখে, যেভাবে বিচার করে, যেভাবে তোমাদের গাইড করে, যেভাবে তোমাদের রেমেডির সলিউশন দিয়ে দেয়, সেইভাবে মনে হয় না তোমাকে তুমি কখনো গাইড পেয়েছো। কেউ পড়বে না সেটা ভুল কথা, কখনো তুমি পেয়েছো। কারণ কিছু কিছু মানুষ থাকে একটু আলাদা রকমের, বলে না মানে একটা কাহাবত আছে, মানে সবাই কিন্তু সমান হয় না, সবাই সমান হয় না, বা যে যা চায় সেটা পায় না, যে যা পায় সেটা চায় না। তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের জীবনে অনেক সমস্যা থাকবেই, সমস্যা নিয়েই আমাদের জীবন, আর সেই সমস্যার সমাধানটা আমি করব। আচ্ছা তুমি একটা কি কোশ্চেন করেছিলে সেটা আমাকে বলো। তো এবার একটু বিবাহের ব্যাপার নিয়ে কথা বলবো, যে আজকে বিবাহের ক্ষেত্রে ভাঙা গড়া এটা একটা কমন ব্যাপার। মানে বিবাহের রিলেশনটা খুব অল্পতে এখন ভেঙে যাচ্ছে, এবং ভেঙে যাচ্ছে সেখানে আমি দেখেছি অনেকে চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে একেবারে শেষ অবধি যাতে সেটাকে টিকিয়ে রাখতে পারে, কিন্তু তার চারপাশে যারা রয়েছে তারা দেখে বুঝতে পারছে যে না, এই রিলেশনটা এন্ড করে দিলেই সেই ব্যক্তি ভালো থাকবে, সেই মহিলা মানে সেই ছেলে বা মেয়ে যাই হোক, যে তার পক্ষে সেটা শুভ হবে, সে ভালো পরবর্তী সময় ভালো থাকবে। কিন্তু যিনি রয়েছেন মানে যার রিলেশন, সে ভাবছে যে না আমি এটাকে টিকিয়ে রাখবো, এবং আমরা তো অনেক ফোনও পাই যে না আমি রিলেশনটাকে টিকিয়ে রাখতে চাইছি। তো এক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? মানে সেখানে যেই মেয়েটি রয়েছে সে হয়তো সেই রিলেশনের জন্য একেবারে বলবো যে শেষ হয়ে যাচ্ছে, দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কখন সেরকম রিলেশনের ক্ষেত্রে ইতি টানতে পারেন? তুমি বলতে পারবে যে একটা রিলেশনে এখন আমরা শেষ হয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তী ওই রিলেশনটা অন্য রিলেশনে গেলে আমরা ঠিক থাকবো? না, সেটা তো বলা বলতে সেটা পারবো না। আপনারাই বলতে পারবেন, আমরা তো এটাই তো, আজকে তুমি একটা রিলেশনে তিক্ততা, তোমার ভালো লাগছে না, হয়তো তোমার বর তোমাকে ভালোবাসে না, তুমি যে ভালোবাসাটা চাও, হয়তো তোমার বর তোমাকে কাছে টেনে আদর করে না, হয়তো তোমার বর তোমার সাথে ঠিকভাবে কথা বলে না, কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবে। হয়তো তুমি জানো যে আমার বরটা না প্রচণ্ড ভালো, কিন্তু কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে, কোথাও একটা তার সাথে মানে মনের মিল হচ্ছে না, কোথাও একটা মেন্টালিটি ম্যাচ করছে না, কোথাও একটা শারীরিক দিক থেকে কোথাও একটা স্যাটিসফ্যাকশন আসছে না, কোথাও না কোথাও একটা সমস্যা থাকে। একদম যেহেতু আমরা অ্যাডাল্ট, তো আমরা সমস্ত রকম সব যে আমাদের যৌন চাহিদা বা যৌনর জন্য যে সব যে আমাদের মানে মিল হয় না তা কিন্তু নয়। অনেক সময় আমরা জানি ওর সাথে ওর মিল নেই, তার মানে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন নেই, এটা আমরা কিন্তু ভাবি মানে অনেকেই আমরা ভাবি, কিন্তু নয়। আমি যতদূর বিচার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু মানে
কোনো মানে ফ্যাক্টরি নয়। আজকালকার দিনে ডক্টর, মেডিসিন বা আজকের অনেক পদ্ধতির মাধ্যমে অনেক কিছু ঠিক হয়ে যায়, কিন্তু কিছু কিছু যেমন মেন্টালিটি ম্যাচ করছে না। এবার দেখা গেল আমার বর সারাদিন কাজ করছে, সারাদিন খাটে, সারাদিন বাইরে আছে, আমার জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য রয়েছে, কিন্তু দেখা গেল আমার বরেরই কোনো বন্ধু বা আমার বরেরই কোনো কেউ বা আমারই পাশের বাড়ি বা আমারই কোনো ভাড়াটিয়া বা আমারই কোনো লোক আমার বউকে প্রচণ্ড টাইম দিচ্ছে, ফোন করছে, গল্প করছে, এই 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 এই। এবার দেখা গেল কথা বলতে 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 বন্ধুত্ব বন্ধুত্ব করতে করতে প্রেম প্রেম করতে করতে সংসারে অশান্তি হতে হতে ডিভোর্স হতে হতে মেয়েটার জীবনটা শেষ, এন্ড। মেয়েটা বুঝতে পারলো না, কারণ এখানে তো বুধের আর শুক্রের নেগেটিভ চলছে। তার মানে কি, তুমি নিজেও বুঝতে পারছো না যে মানে সেই দশাটা তাকে ওই রকম অবস্থাতে ফেলেছে। কেন ওর তো এখন কি হচ্ছে, ওর এখন বিচলিত মন, বিচলিত মাইন্ড, ওর রাহুর নেগেটিভ ভাইব, মানে ভাইব, ও জানে না যে কি করবে। ওর মন ওর বর ওকে সাথ দিচ্ছে, ওর বর কাজ করে মরছে, হয়তো কাজের জন্য ফোন করতে পারছে না, সেই সময় কেউ একটা ওকে ফোন করলো এবং ওর তখন মনে হলো এই আমার খোঁজ খবর নাই, এই মনে হয় আমাকে খুব কেয়ার করে। কি ভুল করলাম রে ভগবান, মা বাবা আমার কপালটা পুড়িয়ে দিল, যদি আমি এর সাথে সংসারটা করতাম তাহলে আজকে আমার এত অবসাদে ভুগতে হতো। আবার দেখা গেল যে কোনো কারণে ওর সাথে সংসারটা ছেড়ে চলে গেল, তখন 2 দিন 3 দিন 1 মাস থাকার পরে সেই বরটাকে মার ধর, তুই তো বাজে মানে মেয়ে, তুই তো অন্য সংসার ভেঙে এসছিস, তোর কি মানে অকাল আছে। সেই মেয়েটা ভাবলো আমার বর কোনোদিন আমাকে একটা টাচ করেনি, আমার বর আমাকে এত ভালোবাসতো, না চাওয়ার আগে সব কিছু করতো, আমার বর এতটা ছিল, আর সেই বরকে ছেড়ে আমি আজ এই লাতখুরের কাছে এসেছি যে আমাকে গায়ে হাত তোলে, যার ক্ষমতা নেই আমার একটা জুতো কিনে দেওয়ার, সে আমাকে মারছে জুতো দিয়ে। মানে এরকম অনেক রকম চিন্তা, এবং তখন সময়টা কিন্তু চলে যায়, তখন কিন্তু আর সেই সময় থাকে না, এবং সেই সময়টার জন্য সে সারা জীবন কাঁদতে থাকে। যদি ওই দশা অন্তর্দশা সময় দেখবে, যদি ওটা হওয়ার আগে যদি কোনো একটা জ্যোতিষকে দেখিয়ে মানে এই নিত, যে আমাদের কোনো ভালো সময় খারাপ সময়টা ওই দশা অন্তর্দশা তৈরি করে। আজকে মানে ভালো, সেখানে যদি ভালো গ্রহের দশা থাকে তাহলে আমি বলবো যে খারাপ সময় যদি কিছু খারাপ আসে সেটাকে ওভারকাম করা সম্ভব, এবং কিন্তু সেটা নিজে নিজে আপনারা পারবেন না, একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে আসতে হবে। আমি তো লাইভ ঠিকই দিয়ে দিই, লাইভ কুষ্টি দিয়ে দিই, তুমি তো দেখতে পারবে তুমি এখন কোন দশায় আছে, কোন অন্তর্দশা আছে। মাঝে মাঝে একটু আসো না, 2 বছর 3 বছর অন্তর একটু কনসাল্ট করো। এত তো টাকা নিজের জন্য দিচ্ছ, নিজের জন্য যে হেলথ চেক আপ করতে হয়, নিজের জন্য বহু কিছু করতে হয়, তার সাথে সামান্য চার্জ দিয়ে একবার একটা কনসালটেন্সি নিয়ে নাও। তো একবার কনসালটেন্সি নিতেই পারো, জীবনে আমূল পরিবর্তন চলে আসে। আজকে যারা আমার কাছে আসে, শিল্পপতি কেন আসে, ওদের তো টাকার অভাব নেই। আজকে মানে একটা বিগ সেলিব্রিটি কেন আসে, আজকে আমি কত সেলিব্রিটিদের আমি দেখি, কেন দেখি, সবাইকে আমি রিভিল করি না, সবাইকে আমার কাছে আমার শোয়ে আনি না, কিন্তু বহু ব্যক্তিত্ব দেখি যারা আজকে ভীষণ বড় মাপের অভিনেতা, বড় মাপের অভিনেত্রী, যারা বই করছে, যারা ফিল্ম করছে। একজন ডাইরেক্টর আছে যে আমার কথা ছাড়া সে কাজ করে না, আমার কথা ছাড়া কাজ করে না, এবং আমি যদি বলি আমি রোল করবো ওটায়, ওই নায়ক বা তো আমি রোল করবো, এরকম একটা ব্যাপার। তো এতটা ভালোবাসে, এতটা বিলিভ, এতটা ট্রাস্ট কেন? তো কিছু তো পায়, কিছু গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু পায় কিছু দেয়, এরকম একটা ব্যাপার। তো তাই সবাইকে বলবো যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের দশা অন্তর্দশার ফেরে তোমাকে পড়তে হবে, এবং সেই জায়গা থেকে তোমাকে জীবনে পরিবর্তনটা আমি নিয়ে আসতে পারবো, এটুকু আমি তোমাকে বলতে পারি। পরিবর্তন মানে আসবে লাইফে, পরিবর্তন আসতে লেট হচ্ছে, তো ওই লেটটা আমি করাবো না। যেখানে তুমি বাইকে তুমি দেখা গেল তুমি 20 স্পিডে চলছো, 20 তোমার ক্ষমতা 20, কিন্তু তোমার পাওয়ার আছে, তোমার বাইকের 150-200 মানে স্পিডে যাওয়ার পাওয়ার আছে, কিন্তু তুমি 20তে চলছো, এটা আমি মেনে নিতে পারবো না। আমি তোমার ওই 20টাকে আমি 100-150তে আমি পার করে দেবো। তোমার আছে ক্ষমতা, তোমার স্পিডের লিমিট তোমার 20, তুমি লিমিট 20, তুমি 100-এ যেতে পারবে না, যতই যা করা হোক 100-এ যেতে পারবে না। 20 থেকে 100-এ হয় না। তোমার স্পিড যখন 200 থাকে, কিন্তু তুমি 20-তে যাচ্ছ, তোমাকে 150-তে নিয়ে যাওয়া যায়, 180-তে নিয়ে যাওয়া যায়। আবার 200 থাকলে 200-এই নিয়ে যাওয়া যায় না, ওটা ডিসব্যালেন্স হয়ে যায়।
তো এই ব্যাপারটা এটা বুঝতে হবে, ক্যালকুলেশনটা জানতে হবে, আমার লেভেলটা কি আমাকে জানতে হবে। আমি এখন বাস চালাই, আমি যদি এখন বলি আমি প্লেন চালাবো তাহলে হবে না, তোমার লেভেল সেটা নয়। নিজের লেভেল জানতে হবে। আমি যদি বলি আমি এখন টোটো চালাই, আমি এখন অটো চালাবো, আমি এখন ট্যাক্সি চালাবো, আমি এখন গাড়ি চালাবো, চালাতে পারবে, কেন পারবে না? পারবে, কেন একটা পার্ট, একটা থাকে, একটা লেয়ার থাকে। কিন্তু তুমি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পারো না। তুমি যদি এখন মনে করো আমি আজকে টোটো চালাচ্ছি, আমি একটা বাস চালাবো, পারবে তুমি যদি ভাবো আমি টোটো চালাচ্ছি, আমি এখন হব, পাইলট হব, হবে না। কারণ এটা ওটা আকাশ পাতাল তফাৎ। তো তোমাকে নিজেকে বুঝতে হবে। তুমি একটা ট্যাক্সি চালাচ্ছ, তুমি চাইলে তুমি বাস চালাতে পারবে, বা দামি ট্যাক্সি চালাতে পারবে, বা দামি গাড়ি কিনতে পারবে, কিন্তু তুমি চাইলে তুমি ট্রেন চালাতে পারবে না, কারণ ওটার পার্ট আলাদা। তো এইভাবে তোমাদের একটা ওয়েতে চলতে হবে, যে পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার গ্রহকে আমাকে ঠিক করতে হবে। আমি আগে ব্যবসা করতাম, বিজনেস করতাম, ভালো কিছু করতাম, কিন্তু কোনো কারণে আমি দেখলাম বিজনেসটা আমার ডাউন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? কি কারণে হচ্ছে? তো আমি যখন ভালো বিজনেস যদি কাউকে পাত্তা দিই না, ডোন্ট কেয়ার, মানে সমস্ত পার্সেন্ট যেন আমার কাছে 0%। মানে একদম আমার ভালো বিজনেস আছে, আমার ভালো গাড়ি আছে, আমার ভালো বউ আছে, আমার ভালো বাড়ি আছে, আমার কিসের অভাব? জ্যোতিষী দুধ চাই, কোনো কিছু না। হঠাৎ করে কি মনে হলো, হঠাৎ করে কি হলো, সেই লোকটা এমন একটা ধাক্কা খেলো, একটা বড় 9 কোটি টাকার একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেল, 9 কোটি টাকার। এবার সেই জায়গা থেকে সেই ব্যক্তির দেনায় এত ডুবে গেল, সে সুইসাইড করতে গেল। সে কি করলো? তার বউ তাকে ছেড়ে চলে গেল, তার গাড়ি বেচে দিল, এবং এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় সে সমস্যা হলো, সে কিন্তু আলটিমেটলি তার জীবনের সমস্ত কিছু নষ্ট হলো। তারপরে সে যখন আমার কাছে আসলো, এসে কান্নাকাটি করছে, দাদা বাঁচাও, আমার এই ছিল, আমার ওই ছিল, কিন্তু তখনও সে অহংবোধটা কিন্তু যায়নি। অহংটা কিন্তু থেকেই যায়। এবার ওই অহংটা যেতেই তোর 6 মাস লেগে যাবে, 1 বছর লেগে যাবে। আর ওই অহংটা যতদিন না যাবে ততদিন কিন্তু ভালো কিছু কিন্তু ওর মধ্যে ইনবিল হবে না, ঠিক হবে না। এগুলি কিন্তু একটা লজিক ব্যাপার থাকে। এবার আমি দেখলাম যে না, সেই আঘাত পাওয়ার পরে না খুব তাড়াতাড়ি, মানে ওই অহংটা কাটতে 1 মাস সময় লাগলো। এবার 1 মাস পর থেকে সে আস্তে আস্তে আবার সেই জায়গাটায় সে ফিরে আসলো, এবং তার বউকেও ফিরিয়ে আনা হলো, এবং তার সেই অর্থের জায়গাটাও ঠিক করা হলো। তাকে আমাকে ঠিক করতে 3 থেকে 4 মাস সময় লেগেছে। 1 মাস সেই অহংটাকে কাটাতে, এবং তার সমস্ত কিছু সব কিছু মানে ফিরিয়ে আনতে, সব কিছু ঠিকঠাক করতে, গ্রহের অবস্থান থেকে সমস্ত কিছু, গ্রহের ভাইব্রেশন যেটা মানে ব্যালেন্স করতে আর কি, ব্যালেন্সটা করতে, নিয়মকানুন সমস্ত কিছু মিলে। সে এখন আমার বড় ফ্যান, এবং সে মানে ভাষাটা আমি বলতে পারছি না, সে এখন যদি 2 পা ফেলে 3 পায়ের সময় আমাকে কন্ট্যাক্ট করে। মানে কোনো কাজ করতে গেলে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে জয়দেব শাস্ত্রী ছাড়া আর কোনো তার রাস্তা নেই, এতটা ভালোবাসে। আর ওনার কাছ থেকে নাই করে 18 থেকে 20 জন শিল্পপতি আমার ওনার জন্য ক্লায়েন্ট, তার জন্য। এবং এই যে ভরসার জায়গাটা, এই ভরসার জায়গাটাই আমাদের রয়েছে, এই আস্থার জায়গাটাই রয়েছে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর প্রতি। এবং এই জায়গাটা তৈরি করা কিন্তু একদিনে কখনোই সম্ভব নয়। এই জায়গাটা তৈরি হয় নিরন্তর সময়, নিরন্তর পরিশ্রম, এবং বলবো যে নিরন্তরভাবে আপনাদের ভালো করার একটা প্রচেষ্টা। এই সব কিছুকে একসাথে করেই আজ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর ওপরে আমাদের এইভাবে এতটা আস্থা ভরসার জায়গা তৈরি হয়েছে। এবং যোগাযোগ করুন, যোগাযোগের মাধ্যমেই কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি করতে পারেন। এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেখানে থাকেন, সেখানে আপনি একেবারে নিশ্চিন্ত থাকবেন যে আপনি সেই সমস্যা থেকে একেবারে মুক্ত হতে পারেন, কারণ তিনি রয়েছেন 51 মায়ের সম্মিলিত শক্তি, যেটা তিনি
তিনি সৃষ্টি করেছেন তার 51 কালীবাড়ি মন্দিরে, এবং রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার আশীর্বাদ নিয়ে তিনি এখনও পথ চলেন। তো এই বক্তব্য রেখেই আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্যবসা সংক্রান্ত এবং প্রেম সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি। এই জয়দেব শাস্ত্রী সর্বদা আপনাদের সাথে রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।